হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব নিউ সাগা অ্যানিমের এপিসোড 6। তো গাইস, যারা যারা এখনো এই অ্যানিমেটা দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। যেহেতু আপনাদের জন্য সম্পূর্ণ অ্যানিমেটাই এক্সপ্লেন করে দিচ্ছি, তার জন্য আপনারা একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন যদি এরকম এক্সপ্লেন ভিডিও আপনারা আরও দেখতে চান। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কাইল এবং জেনতোস ফাইট করছে। ফাইটের এক পর্যায়ে কাইল বলে, এ তো দেখি অনেক শক্তিশালী, তাকে দ্বিতীয় ব্যাটালিয়নের ক্যাপ্টেন এমনি এমনি করা হয়নি। এরপর আমরা দেখি জেনতোস কাইলের উপর আরো ভয়ঙ্কর হামলা করতে শুরু করে। কাইল এসব অ্যাটাক ডিফেন্স করতে করতে বলে, এর স্ট্রেংথের সামনে আমি কিছুই না। অনেকক্ষণ লড়াই করার পর কাইল জেনতোসের তলোয়ারের উপর পা রেখে লাফ দিয়ে উপরের দিকে উঠে যায়। জেনতোস বলে, তোমার এই চালটা সম্পূর্ণ ফালতু। কাইল বলে, এটা আমাকে আমার গুরু শিখিয়েছে। এরপর কাইল জেনতোসের দিকে ম্যাজিক স্টোন ছুঁড়ে মারলে জেনতোস সেটা কাইলের দিকেই রিফ্লেক্ট করে দেয়, আর কাইলের উপর গিয়েই সেটা ব্লাস্ট হয়। তখন কাইল মাটিতে পড়ে গেলে জেনতোস তার উপর আবার হামলা করে, কিন্তু কাইল সেটাকে তার তলোয়ার দিয়ে রুখে দেয়। ওই সময় আমরা দেখি জেনতোসের তলোয়ারে ফাটল ধরে। তখন জেনতোস পিছে সরে যায় এবং বলে, তোমার তলোয়ার আসলেই অসাধারণ। কাইল বলে, ধন্যবাদ। আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, তুমি কি স্যালেন্ডার করবে? আমি তোমাকে মারতে চাই না। জেনতোস বলে, আমাকে বাঁচানোর যখন এতই শখ, তাহলে নিজে মরার জন্য প্রস্তুত হও। কাইল হাসতে হাসতে বলে, মনে হচ্ছে তুমি এভাবে শুনবে না। জেনতোস বলে, আমি এই লড়াইকে আর লম্বা করতে চাই না। এখন আমায় একে হারানোর জন্য সর্বশেষ অ্যাটাকটা করতেই হবে। তখন আমরা দেখি জেনতোসের চারপাশ দিয়ে অনেক ভয়ঙ্কর একটা ম্যাজিক্যাল প্রেশার রিলিজ হচ্ছে। তখন জেনতোস কাইলকে বলে, তোমাকে মারার পর রাজকুমারীর পালা। নাম কি তোমার? কাইল বলে, আমার নাম কাইল লেনার। আশা করি তোমার মনে থাকবে। জেনতোস বলে, হ্যাঁ, অবশ্যই মনে রাখবো। তখন তারা দুজন তলোয়ার নিয়ে আবার একে অপরের দিকে তেড়ে আসে। কাইল জেনতোসের তলোয়ার ভেঙে দেয়। ওই সময় কাইলের রেড স্টোনটি মাটিতে পড়ে যায়। তখন ওই রেড স্টোনটা জেনতোস দেখে ফেলে এবং সে কাইলের উপর ওই ভাঙা তলোয়ার দিয়েই হামলা করার চেষ্টা করে। এরপর একটা ব্যাক স্টোরি দেখানো হয়। জেনতোস বলে, আজ পর্যন্ত আমি শুধু রাজ পরিবার এবং সাম্রাজ্যের জন্যই আমার তলোয়ার উঠিয়েছি, আর আমি আমার এই কর্তব্য নিয়ে অনেক গর্ব করি। কাইল বলে, আপনি সবকিছু সাম্রাজ্যের জন্য করছেন, কিন্তু মাস্টার, জির্গেসের কিং নিয়ে আমার চিন্তা ভাবনা মোটেও ভালো নয়। জেনতোস বলে, যেই দেশকে রক্ষার প্রতিজ্ঞা আমি করেছিলাম সেই দেশ এখন শেষ হয়ে গেছে। এখন এই তলোয়ার শুধু আমার জন্যই আমি ব্যবহার করি। কাইল বলে, খুবই যন্ত্রণাদায়ক। জেনতোস বলে, না, মনে হচ্ছে আমি মুক্ত হয়ে গেছি। এরপর বর্তমানে ফিরে আসা হয়। আমরা দেখি কাইল জেনতোসকে তলোয়ার দিয়ে আঘাত করেছে। তখনই জেনতোস মাটিতে বসে পড়ে। জেনতোস বলে, তুমি কি আমাকে জেনে বুঝে ধীরে আঘাত করেছো? কাইল বলে, না, তুমি অনেক সহজেই আমার অ্যাটাক রুখে দিয়েছো, কিন্তু আমি জানতাম তুমি এমনটাই করবে এবং আমার উপর শেষ হামলাটা করার চেষ্টা করবে, কারণ এইরকম জেনতোসকেই আমি চিনি এবং সম্মান করি। জেনতোস বলে, তুমি অনেক অদ্ভুত একটা লোক, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। কাইল বলে, আমার কাছে এটা অনেক খারাপ লাগছে, কিন্তু এমন কিছু বিষয় আছে যাকে আমি যে কোনো মূল্যে বাঁচাতে চাই, তার মধ্যে তুমিও ছিলে। আমার কাছে আর কোনো পথ ছিল না, আমাকে ক্ষমা করে দিও। তারপর কাইল কিছুক্ষণ নীরবতা পালন করে বলে, বিদায় মাস্টার। এরপর সিন চেঞ্জ হয় রাজকুমারের দিকে। আমরা দেখি কিলড্রেন রাজকুমারের কক্ষে প্রবেশ করেছে এবং তার তল্লাশি নিচ্ছে। তখন রাজকুমার অনেক চিৎকার চেঁচামেচি করছিল। ওই সময় কক্ষে রাজকুমারী মিলেনাও প্রবেশ করে। মিলেনা বলে, তাকে এখনই বন্দি করো এবং জিজ্ঞাসাবাদ শুরু করো, এটা ভেবো না যে সে আমার ভাই। তখন ওই সোলজার্সরা রাজকুমারকে ধরে ধোলাই করতে শুরু করে। এরপর রাজকুমারী ওই কক্ষ থেকে চলে আসে। বাইরে কাইল এবং বাকিরা সবাই দাঁড়িয়েছিল। তখন রাজকুমারী কাইলদেরকে ধন্যবাদ জানায় এবং সে তাদেরকে রাজ দরবারে সম্মাননা দিতে চায়। এরপর আমরা দেখি কাইল এবং বাকিদেরকে একটা রাজকীয় ভোজনে আমন্ত্রিত করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু এবং আকর্ষণীয় অনেক খাবার দাবার ছিল, যা দেখে সিলদোনিয়া অনেক এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে আমাদের থেরন পাগলা একটি মেয়েদের সাথে ফ্ল্যাট করছে। তখন কাইল এক একজনের এক এক রকম কার্যকলাপ দেখে রাজকুমারী মিলেনাকে বলে, আমি এদের জন্য খুবই দুঃখিত। রাজকুমারী মিলেনা বলে, অসুবিধা নেই। তখনই ওই স্থানে মিলেনার বাবা চলে আসে, আর মিলেনা তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তার বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? রাজকুমারী বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। তখন কাইলরা বলে, সে মিলেনার পিতা হলে তার মানে সে তো এই রাজ্যের কিং। তখন তারা সবাই দাঁড়িয়ে যায়। কিং মিলেনাকে জিজ্ঞেস করে, তুমি যাদের কথা বলেছিলে এরাই কি তারা? মিলেনা বলে, হ্যাঁ,
এরা যদি না থাকতো তাহলে আজ আমি এখানে জীবিত থাকতাম না। তখন কাইল এবং বাকিরা কিং এর সামনে নত হতেই যাবে, তখন কিং বলে এর কোনো প্রয়োজন নেই। আজ আমি আপনাদের সামনে একজন কিং হিসেবে নয়, একজন বাবা হিসেবে এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে। তখন কাইলও কিংকে একটু সম্মান দিয়ে বলে এ তো আপনার কোমল হৃদয়ের দর্শন। তখন কিং বলে কারিনাসের বিষয়টা তো আসলে বুঝলাম, কিন্তু জেন্টোস এই ষড়যন্ত্রে কেন ঢুকেছে? রাজকুমারী বলে মনে হয় এতে অন্য কোনো দেশের হাত আছে, হতে পারে ডিমনরাও এর সাথে যুক্ত। যাই হোক না কেন গভীরভাবে তদন্ত করতে হবে। তখন কিং কাইলদেরকে বলে তোমরা যাই এখানে শুনেছো বাহিরে কাউকে এই কথাগুলো বলবে না, বুঝতে পেরেছো? কাইল বলে চিন্তা করবেন না, আমরা এমন কিছু কখনোই করব না যার কারণে জির্গিসের সাম্রাজ্য এবং তার রাজ পরিবারের কোনো সমস্যা হবে। রাজকুমারী তার বাবাকে বলে আমরা এদেরকে বিশ্বাস করতে পারি। কিং বলে তুমি যখন বলছো তাহলে ঠিক আছে। তখন কিং কাইলদেরকে বলে আমি তোমাকে কথা দিলাম যে তোমাদের এই উপকারের প্রতিদান আমি অবশ্যই শোধ করব। এরপর কিং ওই স্থান থেকে চলে যায়। তখন স্টোরিটেলার আমাদের বলে এই দুর্ঘটনার বিষয়ে রাজ্যের সবাইকে জানিয়ে দেওয়া হয়। সানিস ভিলেজে যাওয়ার পথে রাজকুমার কারিনাস এবং রাজকুমারী মিলেনার ওপর মনস্টাররা প্রাণঘাতী হামলা করে। এই দুর্ঘটনায় ক্যাপ্টেন জেন্দোস এবং দ্বিতীয় ব্যাটালিয়নের অর্ধেক সৈনিক শহীদ হয়ে যায়। এছাড়া রাজকুমার ভয়ঙ্করভাবে আহত হয়েছে, তার আরামের প্রয়োজন ছিল, তাই তাকে কোয়ান্টেম পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাই সবাইকে বলা হয়েছে, কিন্তু আসল সত্য ঘটনা হাতে গোনা কয়েকজন মানুষই শুধু জানে। তখন কাইলের গ্রুপ রাজদরবারে কিং এর সামনে এসে হাজির হয়। তাদেরকে দেখে ওইখানে থাকা বাকি নোবেলস লোকেরা অবাক হয়ে যায়। তখন কিং বলে কাইল লেনার এবং তাদের সাথীরা নিজের জীবনের কোনো পরোয়া না করে এই দুর্ঘটনার হাত থেকে রাজকুমারীর জীবন বাঁচিয়েছে। এরকম বীরত্বের জন্য তাদেরকে সেন্ট র্যান্ডনিয়ার মেডেল দেওয়া হলো। তখন কাইল বলে আমরা এর জন্য কৃতজ্ঞ সম্রাট। অর্থাৎ এখানেই কাইলকে সম্মানিত এবং পুরস্কৃত করা হয়, কাইল যেটা চেয়েছিল। তখন স্টোরিটেলার আবার বলে মনুষ্যত্বের শেষ আশা ভরসা, সোয়ার্ড এবং ম্যাজিকের সবচেয়ে শ্রেষ্ঠ, নিজের কর্তব্য থেকে কখনোই পালিয়ে না যাওয়া এক হিরো, এমন এক মহান ব্যক্তি যাকে পরবর্তীতে ইতিহাসে আলাদা আলাদা নামে ডাকা হবে এবং সবার রক্ষাকারী হয়ে সব শত্রুদের মোকাবিলা করবে। আর এখান থেকেই শুরু হয় নিউ সাগার গল্প। এরপর সিন চেঞ্জ হয় কিং এর দিকে। আমরা কিং এর আসল রূপ দেখতে পাই। কিং বলছে কারিনাস এবং জেন্টোস দুজনেই আসলে গর্দভ। একদিন আমি এই সিংহাসন ছেড়ে দিব, তখন মিলেনা জির্গেসের রানী হবে। তখন সে তার কলাকৌশলের মাধ্যমে আরো শক্তিশালী জির্গেস তৈরি করবে। তখন লোকেরা আমাকে রাজা নয় তার পিতৃরূপে আমাকে মনে রাখবে। আমি ওর পরে দ্বিতীয় নাম্বারে আসব। আমাকে খুব দ্রুত করতে হবে, একটি নতুন প্ল্যান বানাতে হবে। তো গাইস, সে আসলে মিলেনাকে হিংসা করে, সে কত বড় একটা সাইকো। যাই হোক, তখনই কেউ এসে বলে সম্রাট রেমোনাস আমার সম্মান গ্রহণ করুন। তখন আমরা একটা মুখোশ পরা লোককে দেখতে পাই। কিং বলে কে তুমি, আর তুমি ভিতরে কিভাবে এসেছো? তখনই সে কিং এর পিছন থেকে মুখ চেপে ধরে। সে বলে মহান আক্রমণের সময় আমি আপনাকে একটা উপদেশ দিয়েছিলাম, প্রতিবেশী অঞ্চলে থাকা ডর্ফদের সাহায্য করুন, কিন্তু আপনি এটা শোনার পরও রাজনৈতিক সুবিধার জন্য আপনি বলেছেন বিপদ আসার আগেই সাহায্য পাঠানো হবে, কিন্তু আপনি কখনোই তাদের সাহায্য করেননি। আর এভাবে ডর্ফসরা নিশ্চিহ্ন হয়ে যায়। আর এই অবস্থা সব সময়ের জন্য ইতিহাসে লেখা হয়েছিল। আর সেটাই ছিল জির্গেস পতনের সূচনা। নিশ্চয়ই আমি আপনার বিরুদ্ধে যাইনি, কারণ আমি কখনোই জানতাম না যে এসবের পিছনে আপনি আছেন, কিন্তু এখন। তখন কিং তার কাছ থেকে ছুটে বারান্দায় চলে যায়। কিং বলে আগে আমার কথা শোনো। সে বলে এখন ভাবলে বোঝা যায় জেন্টোসকে রাজকুমারীর হত্যার জন্য আর কেউ নয় আপনিই পাঠিয়েছেন। কিং বলে কি হয়েছে তাতে? ও যদি আজ সফল হয়ে যেত তাহলে কোনো সমস্যাই হতো না। সে বলে যদি ও দেশের জন্য আপনার কথা না শুনতো। সে আরো বলে ওই রাজকুমারী ধূর্ত হলেও অনেক বুদ্ধিমান, সে আপনাদের মতো লোকদের থেকে অনেক ভালো। তারপর তাদের দুজনের দস্তাদস্তিতে ওই মুখোশওয়ালা লোকটির মুখোশ খুলে যায়। আমরা দেখতে পাই ওই মুখোশওয়ালা লোকটি হলো কাইল। তখনই সাথে সাথে কাইল বলে সম্রাট আপনার শাসন শেষ। এরপর তাকে নিচে ফেলে দেয়। এরপর স্টোরিটেলার আবার বলে রাজা রেমোনাস মরে গেছে। লোকেরা বলে সে নেশার ঘরে উপর থেকে নিচে পড়ে গেছে, কিন্তু সম্মান রক্ষার্থে এমনটা বলা হয়েছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর সিন চেঞ্জ হয় কাইলদের দিকে। লিজে বলে কিং মরে গেছে, বিশ্বাস হচ্ছে না। উর্জা বলে পুরস্কার দেওয়ার সময় তো সে সম্পূর্ণ ঠিক ছিল। তখন থেরন বলে একদিন আগে মরে গেলে আমাদের পুরস্কারের জন্য অপেক্ষা করতে হতো। উর্জা বলে সে মরার আগে তো সম্পূর্ণ ঠিক ছিল। থেরন বলে না, ভালোই হয়েছে, বুড়োটা মরার আগে ভালো কাজ করে গেছে, চিন্তার কোনো বিষয় নেই।
রাজকুমারীর রাজ্যাভিষেক খুব দ্রুত হতে চলেছে। এরপর সিন চেঞ্জ হয় রাজকুমারীর দিকে। কাইল বলে, আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? রাজকুমারী বলে, হ্যাঁ, আমার বাবা অনেক আগেই এঙ্গেজমেন্ট করিয়ে রেখেছিল। আমার এঙ্গেজমেন্ট গার্গেন সাম্রাজ্যের তৃতীয় রাজকুমার মাইজার লেন গার্গেনের সাথে করা হয়েছে। কাইল বলে, গার্গেন সাম্রাজ্য? রাজকুমারী বলে, ওই সময় জির্গেস এবং গার্গেনের মধ্যে কারানকে নিয়ে বিবাদ হয়েছিল। অবশেষে কারান জির্গেস পেয়ে গেল, কিন্তু তার বদলে আমাকে গুপ্তভাবে গার্গেনের রাজকুমার মাইজারের সাথে বিবাহ করার জন্য জোরপূর্বক রাজি হতে হয়েছে। কাইল বলে, আমার তো মনে হয় রাজনৈতিক সুবিধার জন্য দুই দেশকে জোরপূর্বক এক সুতায় বাঁধা হয়েছে। রাজকুমারী বলে, যদিও এটা আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল, তাই আমি এই বিবাহ ভাঙার ঘোষণা জারি করব। কাইল বলে, কিন্তু এতে কারানের কি হবে সে বিষয়ে আপনি ভেবেছেন? রাজকুমারী বলে, কারান সবসময়ের মতোই জির্গেসের একটা অঞ্চল হিসেবেই থাকবে। বাহির থেকে দেখতে গেলে বিবাহ এবং কারানের বিষয় এই দুটি জিনিসই দেখতে সম্পূর্ণ আলাদা মনে হয়। এই বিবাহের জন্য কখনোই কোনো দলিল অথবা চুক্তি স্বাক্ষর করা হয়নি। আমি এখন শুধু এতটুকুই বলবো, এখন পরিস্থিতি বদলে গেছে। আমি শুধু এতটুকু চাই যে তুমি কারান যে রাজদরবারে বলবে যে এই বিবাহ ভেঙে ফেলা হচ্ছে, সাথে তার অনুমতি গ্রহণ করো। তখন আমরা দেখতে পাই রাজকুমারী কাইলের হাতে একটা বার্তা ধরিয়ে দেয়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি কাইল একটা রুমে বসে আছে। তখনই সিলদোনিয়া তার পাশে এসে হাজির হয়। সিলদোনিয়া বলে, কি হয়েছে কাইল, তুমি কি কিছু ভাবছো? কাইল বলে, হ্যাঁ, জানি না গার্গেন সাম্রাজ্য কি বলবে, কিছুই মাথায় আসছে না। সিলদোনিয়া বলে, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এমনটাও হতে পারে যে বিয়ে ভাঙার জন্য কারানের অনেক বড় একটা বিপদের মোকাবিলা করছে। তাদের প্রতিবেশী দেশের রাজা মারা গিয়েছে, কিন্তু তাদের কোনো রাজদরবারের লোক একবারও এখানে এসে দেখলো না যে কি হয়েছে। এখন তুমিই বলো কাইল, এখানে তোমার কাছে কিছুই অদ্ভুত মনে হয় না? কাইল বলে, কথা তো ঠিক বলেছ। সিলদোনিয়া বলে, আমার মনে হয় রাজকুমারীর এই বিষয়ে চুপ থাকাটাই প্রমাণ করে দেয় যে কারানে অবশ্যই কিছু না কিছু ঘটছে, আর সে চায় তুমি তার শেষ পর্যন্ত যাও। হয়তো রাজকুমারী ভাবছে তুমি এটার সমাধান করতে পারবে। কাইল বলে, তার মানে সে আমার পরীক্ষা নিচ্ছে। সিলদোনিয়া বলে, কেন, কোনো অসুবিধা আছে নাকি? কাইল বলে, না, কোনো অসুবিধা নেই, কারণ আমি কারানের মেয়রের সাথে দেখা করতে পারবো। এরই সাথে রাজকুমারী থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এই কথাটা কাইল আসলে মনে মনে ভাবছিল। তখন সিলদোনিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমি শুধু এতটুকুই মনে রাখবে, রাজকুমারী তোমাকে অনেক বিশ্বাস করে। কাইল বলে, হ্যাঁ, ঠিক বলেছ। এরপর সিন চেঞ্জ হয়। রাজকুমারী কাইলকে বলছে, কাইল, হয়তো তুমি মনে করছো আমি কতটা নির্দয়। কাইল বলে, কি বলছেন? রাজকুমারী বলে, কারণ আমার পিতার মৃত্যুতে আমার মধ্যে কোনো অনুতাপ তুমি দেখতে পাচ্ছ না, তাই না? কাইল বলে, এমনটা একদমই নয়। রাজকুমারী বলে, সত্যি বলতে এটা আমার জন্য অনেক দুঃখজনক। আমার পিতা সবসময় তার দুই সন্তানকে সমানভাবে ভালোবেসেছেন, আর আমিও আমার পিতাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার মনে হয় আমার পিতা আমাকে অতটাও ভালোবাসেনি। চলো এসব কথা বাদ দাও, তুমি আমার সাথে রাজসৈনিক হিসেবে যোগদান করবে। আমি চাই তুমি আমার দেহরক্ষী হয়ে সবসময় আমার পাশে থেকে আমার নিরাপত্তা প্রদান করবে। কাইল বলে, তার মানে আপনি আমার উপর সবসময়ের জন্য নজর রাখতে চান? রাজকুমারী বলে, না, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। তখন কাইল বলে, আমার কিছু জরুরি কাজ আছে, তাই এখনই যেতে হবে, কিন্তু মনে রাখবেন যখনই আপনি বিপদে পড়বেন তখনই আপনি আমাকে পাশে পাবেন। তখন রাজকুমারী একটু হাসি দিয়ে কথা ঘুরিয়ে দিয়ে বলে, এটা দুষ্টমি ছিল, কিন্তু তোমার এরকম হাসি মুখ চেহারা দেখতে আমার অনেক ভালো লাগে। তো ভ্রমণের সময় নিজের খেয়াল রেখো। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি কাইল যেতে যেতে আফসুস করে বলছে, সে আমার সাথে এরকম দুষ্টামি কিভাবে করতে পারে। তখন রাজকুমারী তাদেরকে দূর থেকে দেখছিল। নিনোস রাজকুমারীর সামনে এসে বলে, রাজকুমারী, অবশেষে আপনি হিরোকে আপনার জালে ফাঁসিয়েই নিলেন। রাজকুমারী বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি একটা ডাইনি। রাজনীতির ভাষায় বলতে গেলে এটা হলো একটা রণনীতি, কিন্তু যাই হোক, আমার মনে হয় কাইলকে আমার সাথে রাখাটাই সবচেয়ে ভালো হতো। নিনোস বলে, কিন্তু আমি আপনার সাথে একমত নই, আপনি ওর বিষয় কিছুই জানেন না। রাজকুমারী বলে, নিনোস, আশা করি তুমি সবসময় আমার পাশেই থাকবে। নিনোস বলে, আমি তো সবসময় আপনার সাথেই আছি। রাজকুমারী বলে, তাহলে আজ থেকে জির্গেস সাম্রাজ্য সম্পূর্ণ আমার হাতের মুঠোয়, আর এর ভালোর জন্য যাই করতে হোক না কেন আমি অবশ্যই করব। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি কাইলরা আবার ওই হাতিয়ারের শপে প্রবেশ করেছে। শপ ওনার কাইলকে বলছে, মেডেল পাওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা। কাইল বলে, ধন্যবাদ, কিন্তু আমার মেডেলে কারো কোনো কিছু যায় আসে না। শপ ওনার বলে, কিন্তু আমার তো মনে হয় আপনার নাম পুরো দুনিয়া খুব দ্রুতই জানতে চলেছে। তখনই থেরন বলে, তাহলে বলো আমার তলোয়ার কোথায়? এরপর শপ ওনার তাকে তলোয়ার দিয়ে বলে, কারিগর আমাকে বলেছে এমন মনে হয় যে এই তলোয়ার দিয়ে হাজারো লড়াই লড়া হয়েছে। থেরন বলে, ও তো ভুল কিছু বলেনি, এই তলোয়ারটা আসলেই অসাধারণ, কিন্তু এর থেকে ভালো কিছু আছে নাকি? থাকলে দেখাও। স্বপর্ণার বলে, আমাদেরকে মাফ করবেন, আজ পর্যন্ত আমাদের শপে এর থেকে ভালো কোনো তলোয়ার তৈরি করা হয়নি। থেরন বলে, কি বলো? মনে হচ্ছে এই তলোয়ারটা দিয়ে এই কাজ চালাতে হবে। স্বপর্ণার বলে, আমি আপনাকে কথা দিতে পারছি না, কিন্তু আমার পরিচিতির মাধ্যমে আপনার জন্য এর থেকেও আরো অসাধারণ তলোয়ার আমি খুঁজে বের করব। থেরন বলে, আচ্ছা ঠিক আছে, এসব বিষয়
বিষয় পরে দেখা যাবে। কাইল বলে, আমরা কারান যাচ্ছি, আপনি ওই জায়গা সম্বন্ধে কিছু জানেন? স্বপর্ণার বলে, ও তাহলে আপনারা কারান যাচ্ছেন? আমি আগেই বলে রাখি, ওই জায়গাটা অনেক বিপজ্জনক। সেখানে আসলে কামার সৈনিকদের রাজত্ব চলে। ওনাদের প্রধানকে দেখে মনে হবে যেন সে ওই শহরের মালিক, আর তারা অনেক ঝামেলা করেছে, তাই তাদের সাথে ব্যবসা করাটা অনেক মুশকিল ছিল। কিন্তু তারা যখন থেকে একই রাজ্যের অঞ্চলে পরিণত হয়েছে, এরপর থেকে আমাদের সম্পর্ক ধীরে ধীরে ঠিক হতে থাকে। কাইল বলে, ও এই কথা, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে এসে আপনার সাথে আবার দেখা হবে। স্বপর্ণার বলে, আমি অপেক্ষায় থাকবো। আর একটা কথা, কারানের অসাধারণ সাম্রাজ্য এবং ইতিহাস দেখে বলা যায় যে তাদের হাতিয়ার অনেক অসাধারণ হয়। হতে পারে আপনি ওখান থেকে আরো ভালো হাতিয়ার পেয়ে যাবেন। নতুন শহরে পৌঁছেই প্রথমেই আমি সুন্দরী খুঁজতে পছন্দ করি, কিন্তু মনে হচ্ছে এবার প্রথমে তলোয়ার খুঁজতে হবে। কিন্তু আমি অন্য জায়গা থেকে তলোয়ার নিলে তোমার কোনো সমস্যা নেই তো? স্বপর্ণার বলে, না, কোনো সমস্যা নেই। আপনাদের থেকে টাকা কামানোর কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে নিব। এরপর তারা ওই স্থান থেকে চলে যায়। তারা তাদের যাত্রা শুরু করে আরেকটি নতুন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পথে। বাই দ্য ওয়ে গাইস, এখানে প্রত্যেকটি এপিসোডের শেষেই একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যায়, যার কারণে এই এনিমের প্রত্যেকটি পর্বের এন্ডিং আরো চমৎকার মনে হয়। যাই হোক, এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।